হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ থার্মোডাইনামিক্সের পার্ট 3 সেটা শুরু করছি। দেখো আজকে পার্ট 3তেই যেটা নিয়ে ফার্স্টে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ইন্ডিকেটর ডায়াগ্রাম, ঠিক আছে, বা সূচক চিত্র। ইন্ডিকেটর ডায়াগ্রাম হচ্ছে যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে পি আর ভি এর মধ্যে যে লেখচিত্র, সেই লেখচিত্রটাকে তোমার বলা হয় কি সূচক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম। দেখো এর আগে আমরা থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, সেই ফার্স্ট লতে দেখেছিলাম যে তার ইকুয়েশন। তারপরে দেখো ক্লাস 10-এ তোমরা যেটা পড়েছো বয়েলের যে সূত্র, সেই সূত্রটা ভালো করে পড়েছো। সেখানে আমরা যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে লেখচিত্র, সেই লেখচিত্র দেখেছি। যেমন বয়েলের সূত্রে আমরা কি জানি যে পিভি ইকুয়াল টু কত কনস্ট্যান্ট হয়, বা আরেকটাও দেখো আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেই সমীকরণ আমরা জানি যে পিভি ইকুয়াল টু কত আরটি যদি 1 মোল গ্যাস হয়। তাহলে দেখো আজকে যেটা আমরা তাহলে ভালো করে দেখব ইন্ডিকেটর ডায়াগ্রাম। ওই জন্য তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে দেখো ইন্ডিকেটর ডায়াগ্রাম যেভাবে তোমার অঙ্কন করা হয়, এই দিকে যে অক্ষ, সেই অক্ষ বরাবর নেওয়া হয় পি, আর এই দিকে যে অক্ষ নেওয়া হয় সেই অক্ষটা হচ্ছে কি ভি, ঠিক আছে। এইবার দেখো আমরা জানি যে কোনো একটা গ্যাস মানে তার কি কি থাকে, যেটা ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিস, তার মধ্যে যেগুলো থাকে একটা হচ্ছে ভলিউম, তারপরে টেম্পারেচার, প্রেশার, এগুলো আমরা বাইরে থেকে কি জানতে পারি। এবং এখানে ইন্ডিকেটর যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা মোটামুটি এরকম হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই ডায়াগ্রামের এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এ, আর বি হচ্ছে কি ফাইনাল পয়েন্ট। এবার দেখো এ পয়েন্ট যেটা, সেই এ পয়েন্টে গ্যাসটার নির্দিষ্ট একটা কি আছে ভলিউম আছে, এবং গ্যাসটার নির্দিষ্ট একটা কি আছে প্রেশার আছে, তাই তো। দেখো এইবার এই লেখচিত্রে থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে এইটুকু গ্যাসটার যে আয়তন সেটা তুমি ধরে নাও ভিএ, আর এইটুকু যে চাপ সেটা হচ্ছে কত পিএ। তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক এটাকে আমরা লিখতে পারি কি পিএ কমা ভিএ, বা ভিএ কমা পিএ। দেখো ভিএ কমা পিএ এটা হচ্ছে এ পয়েন্টের কি স্থানাঙ্ক। এবার দেখো এ পয়েন্ট যেটা, সেখানে আমরা প্রেশার জানি, ভলিউম জানি। এবার দেখো এই ইকুয়েশনে যদি আমরা বসাই, দেখো পিভি ইকুয়াল টু আমরা কি জানি আরটি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই যে গ্যাসটা এ পয়েন্টে আছে, তাহলে দেখো এ পয়েন্টে গ্যাসটা নির্দিষ্ট একটা কি আছে টেম্পারেচার আছে। সেই টেম্পারেচারটা দেখো এখান থেকে আমরা বার করতে পারবো এই ইকুয়েশনে যদি বসাই। তাহলে এ বিন্দুতে প্রেশার কত পিএ, ভলিউম হচ্ছে কত ভিএ, এটা সমান আর ইন্টু এ পয়েন্টে ওর যে টেম্পারেচার সেটা আমরা ধরে নিলাম কি টিএ। তাহলে এখান থেকে দেখো টিএ এটা ইকুয়াল টু কত পিএ কমা ভি, পিএ ইন্টু ভিএ বাই কত আর। তাহলে এখানে দেখো এ পয়েন্টে কি একটা নির্দিষ্ট তার প্রেশার আছে, ভলিউম আছে, সেই সঙ্গে সঙ্গে এ পয়েন্টে ওর কি আছে নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে। তাহলে দেখো এ পয়েন্টের যেহেতু প্রেশার ফিক্সড, ভলিউম ফিক্সড, এবং টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড, তাহলে ওই জন্যে এ পয়েন্টটাকে কি যে কোনো একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বোঝায়। এবং এই ইন্ডিকেটেড ডায়াগ্রামের ক্ষেত্রে এ থেকে বি যে আমরা রেখাটা পেয়েছি, সেই রেখার প্রত্যেকটা বিন্দুই তোমার এক একটা কি নির্দেশ করবে, এক একটা সাম্যাবস্থা বা এক একটা ইকুইলিব্রিয়াম পজিশনকে কি নির্দেশ করবে। ঠিক একই রকমভাবে দেখো বি যে পয়েন্টে আছে, সেই বি পয়েন্টের ওখানে কি একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, এবং নির্দিষ্ট একটা কি আছে প্রেশার আছে, এবং ভলিউমও আছে, ঠিক আছে। তাহলে ওটা কি একটা আলাদা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাকে নির্দেশ করছে, ঠিক আছে। এইবার দেখো তাহলে এখানে এটাকে যদি আমরা করি, তাহলে এটা হবে তোমার ভিবি, এটা হচ্ছে তোমার পিবি। তাহলে ওখান থেকে দেখো টিবিটাও আমরা এই ফর্মুলাতে বসিয়ে বার করতে পারবো, ঠিক আছে। এইবার এই যে দেখো গ্যাসটা তুমি ধরে নাও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে, মানে এ একটা ইনিশিয়াল পজিশন থেকে বি একটা কি ফাইনাল পজিশনে গিয়েছে। তাহলে এই যাওয়ার সময় দেখো গ্যাসটার যে ভলিউম সেটা কি হচ্ছে এক্সপ্যান্ড করেছে।
তাহলে গ্যাসটা যেহেতু ভলিউম এক্সপ্যান্ড করেছে, তাহলে গ্যাসটা কি একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করেছে বা বাহ্যিক কৃতকার্য করেছে। তাহলে এইটা জাস্ট মনে রাখবে, যে কোনো একটা ইন্ডিকেটর ডায়াগ্রামের ক্ষেত্রে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কীভাবে বার করতে হয়। তাহলে এই এ থেকে বিতে যে গিয়েছে, এখানে ওয়ার্ক ডান যেটা হবে, ওয়ার্ক ডান হচ্ছে তোমার এ বি লেখচিত্র ও ভি অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এইটা ভালো করে মনে রাখবে, যে কোনো একটা গ্যাসের যদি ইন্ডিকেটর ডায়াগ্রাম দেওয়া থাকে, তাহলে সেই ইন্ডিকেটর ডায়াগ্রাম বা ওই লেখচিত্র আর নিচে যে ভি অক্ষটা আছে সেটা দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করবে, ওই প্রক্রিয়াটার ক্ষেত্রে গ্যাস দ্বারা যে কৃতকার্য সেই কৃতকার্যটা। তাহলে দেখো এখানে ওই লেখচিত্র আর ভি অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রফল সেটা দেখো এইটুকু হবে। তাহলে ওই ক্ষেত্রফলটাই কি হবে, ওই গ্যাসটা দ্বারা যে ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডান। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মাথায় রাখবে। যে ইন্ডিকেটর ডায়াগ্রাম কাকে বলে এটা ভালো করে মাথায় রাখবে, যে কোনো একটা গ্যাসের পি এবং ভি এর মধ্যে যে লেখচিত্র, সেই লেখচিত্রটাকে তোমার বলা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। ঠিক আছে, আর ইন্ডিকেটর ডায়াগ্রাম আর ভলিউম অ্যাক্সিস দ্বারা যে এরিয়াটা সে কভার করছে সেটাই কি হবে, ওই গ্যাসটার দ্বারা যে ওখানে ওয়ার্ক ডানটা হচ্ছে সেই ওয়ার্ক ডান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এখানে দেখো তোমার গ্যাসটা কি এ থেকে বিতে গেল, এবার আরো বিভিন্ন রকমের প্রসেস হতে পারে। তাহলে সেখানে তোমার যদি এরকম একটা প্রসেসের কথা আমরা ভাবি, দেখো এটা হচ্ছে ভি আর এইদিকে পি নিলাম। একটা গ্যাস প্রথমে এ থেকে বি বিন্দুতে বা এ ইনিশিয়াল পয়েন্ট থেকে বি ফাইনাল পয়েন্টে গেল, দিয়ে আবার বি থেকে এতে এইভাবে ধরে ঘুরে আসলো। অর্থাৎ দেখো যে কোনো একটা গ্যাস বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সে যেখানে ছিল আবার সেই জায়গাটায় ফিরে আসছে। এই ধরনের প্রসেসকে তোমার বলা হয় কি সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া। তাহলে দেখো এখানে প্রথমবারে কি এক এ থেকে বিতে গেল, আর পরের বারে বি থেকে কি এতে আসলো। তাহলে এইটাকে বলা হচ্ছে কি সাইক্লিক প্রসেস। আর এই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা হবে, সেই ওয়ার্ক ডান হচ্ছে তোমার এই যে সীমাবদ্ধ ক্ষেত্রফল সেটার সঙ্গে ইকুয়াল। দেখো এখানে এইটা যাওয়ার সময় কার্যটা যদি পজিটিভ হয়, তাহলে এখানে আসার সময় কি নেগেটিভ হবে। তাহলে দেখো এখানে এইটা একটা হচ্ছে কি প্রক্রিয়া। তাহলে এ এবং ভি অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলটা যদি প্লাস হয়, তাহলে এ থেকে বি এই সীমাবদ্ধ ক্ষেত্রটা কি মাইনাস হবে। আলটিমেট একটা থেকে আর একটা বাদ দিলে তোমার এই মাঝখানে যে অংশ, সেই অংশের ক্ষেত্রফলের সঙ্গে কি ওয়ার্ক ডানটা ইকুয়াল হবে। এবং আরেকটা মাথায় রাখবে, যে কোনো একটা প্রসেস যদি তোমার সাইক্লিক প্রসেস হয়, তাহলে তার ক্ষেত্রে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, এটা যেটা আমরা জানি ডিইউ, এটার সমান কথা হবে 0 হবে। ঠিক আছে, এটা যে কোনো একটা চক্রীয় প্রক্রিয়া, সেখানে যে কোনো একটা গ্যাসের যে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটা কি শূন্য হয়। কেন শূন্য হয়, কারণ দেখো আমরা জানি এই ইন্টারনাল এনার্জি হচ্ছে কি একটা তোমার স্টেট ফাংশন। স্টেট ফাংশন কাকে বলে, পাথ ফাংশন কাকে বলে, এটা আমি বলেছিলাম। স্টেট ফাংশন হচ্ছে কোনো একটা গ্যাসের যে অপেক্ষকগুলো আছে বা চলরাশিগুলো আছে, সেগুলো যদি তোমার অবস্থার উপরে নির্ভরশীল হয়, কিভাবে সে অবস্থাটাতে গেল তার উপর যদি নির্ভরশীল না হয়, জাস্ট অবস্থার উপরে, মানে কোথায় ছিল আর কোথায় গেল সেটার উপরে যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেটাকে আমরা বলি কি স্টেট ফাংশন। এবং সেখানে আমরা দেখেছিলাম যে ইন্টারনাল এনার্জি সেটা হচ্ছে কি একটা স্টেট ফাংশন। তাহলে এখানে দেখো যে কোনো একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যে কোনো একটা গ্যাস যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার কি সেই জায়গাটায় ফিরে আসে, তাহলে এখানে ওর যে অবস্থা সেই অবস্থাটা কি একই হয়ে গেল, ওই জন্য এখানে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা কী হবে, 0 হবে। কিন্তু এখানে ওয়ার্ক ডান যেটা, সেই ওয়ার্ক ডানটা কিন্তু 0 হবে না। কেন, কারণ আমরা দেখেছি ওয়ার্ক ডান হচ্ছে কি একটা পাথ ফাংশন। তাহলে পাথ ফাংশন মানে কি কোন পথের উপরে যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু
ওটার যে স্টেট সেই স্টেটের উপরে কি নির্ভরশীল হবে না। ওই জন্যে এখানে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কি নট ইকাল টু জিরো হবে। এখানে ওয়ার্ক ডানটা কত হবে সাইক্লিক প্রসেসে, যে এই যে দুটো প্রসেসের মাঝখানে যে সীমাবদ্ধ ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই হবে কি ওই প্রসেসের ক্ষেত্রে কি তোমার ওয়ার্ক ডান। বোঝা গেল? এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। দেখো আপেক্ষিক তাপ কাকে বলে এটা তোমরা পড়েছো অবস্থার পরিবর্তনে, মানে 8-এ পড়েছো, 9-এ পড়েছো, বিভিন্ন জায়গায় তোমরা পড়েছো। এবার সেই স্পেসিফিক হিট নিয়ে আজকে আলোচনা করব। এবং দেখো তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে স্পেসিফিক হিট পড়েছো সেটা হয় লিকুইডের ক্ষেত্রে, না হলে কি গ্যাসের ক্ষেত্রে। তোমরা যেমন অবস্থার পরিবর্তন সেখানে পড়েছো যে আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা কাকে বলে, এইগুলো সেখানে দেখো আমরা পড়েছিলাম যে কোনো একটা বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ এইচ, এটা ইকুয়াল টু কি হয় এমএসটি, এটা আমরা জানি। এবার এখানে এই এসটাকে তোমার বলা হচ্ছে কি আপেক্ষিক তাপ। দেখো সেখানে আমরা দেখেছিলাম যে যদি এম ইকুয়াল টু 1 আর টি ইকুয়াল টু 1 হয় তাহলে তখন এইচ ইকুয়াল টু কি হবে এস হবে। অর্থাৎ আপেক্ষিক তাপের ডেফিনেশন কি ছিল, যে একক ভরের কোনো একটা বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে বলা হয় তার আপেক্ষিক তাপ। এইবার এইটা দেখো এখান থেকে যদি আমরা এবার করি আপেক্ষিক তাপের ইকুয়েশন, মানে যদি মাস এবং টেম্পারেচার চেঞ্জটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস না হয় তাহলে এখান থেকে দেখো আমরা জানি এস ইকুয়াল টু কত এইচ বাই এম ইন্টু টি। ঠিক আছে, এখানে দেখো এমটা কি, এমটা হচ্ছে তোমার ভর, টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, তাই তো, আর এমটা হচ্ছে কি ভর হলো, আর এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। এবার যদি ধরো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে এম ইকুয়াল টু 1 হয় তাহলে এইচ ইকুয়াল টু কি এস ইকুয়াল টু এইচ বাই কত টি। এবার এখানে এইচটা হচ্ছে কি, এইচটা হচ্ছে কোনো একটা গ্যাস দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, আর টিটা হচ্ছে কি তোমার উষ্ণতার পরিবর্তন। এইবার যদি আমরা গ্যাসের ক্ষেত্রে দেখি তাহলে গ্যাসের ক্ষেত্রে যে উষ্ণতা, সে উষ্ণতা বিভিন্ন রকমভাবে কি পরিবর্তন করা যায়। একটা বাস্তব উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরে নাও 1 নম্বর একটা কেস, কোনো একটা গ্যাসকে তুমি হঠাৎ পরিমাণে কি করে দিলে সংকুচিত করলে বা চাপ দিয়ে দিলে। তাহলে কোনো গ্যাসকে হঠাৎ সংকুচিত করলে, দেখো এটা খুব ভালো করে শুনবে, তুমি কোনো একটা গ্যাসকে হঠাৎ করে কি করে দিলে সংকুচিত করে দিলে, বা যে কোনো একটা গ্যাসের আয়তনটা কি করে দিলে হঠাৎ করে তুমি কমিয়ে দিলে। আমরা জানি যে কোনো একটা গ্যাসের আয়তন যদি হঠাৎ করে কমিয়ে দেওয়া হয় চাপ দিয়ে তাহলে সেই গ্যাসটা কি হয় গরম হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে কোনো একটা গ্যাসকে যদি হঠাৎ করে আমরা কি সংকোচন করাই তাহলে তখন কি হবে, দেখো গ্যাসটার যে আয়তন সেই আয়তনটা কি হবে কমে যাবে, এবং গ্যাসটার যে অ্যাভারেজ টেম্পারেচার সেটা কি বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে দেখো গ্যাসটা গরম হবে, কিন্তু এখানে দেখো আমরা কি গ্যাসকে বাইরে থেকে কোনো রকম কি তাপ দিইনি। তাহলে এখানে ওই গ্যাসটার যদি আমরা স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বার করি, দেখো এইচ ইকুয়াল টু কি হবে, দেখো 0 বাই কত টি। ভালো করে দেখো এখানে গ্যাসটাকে কি করেছে, জাস্ট আমরা চাপ দিলাম, হঠাৎ করে তাকে কি করলাম সংকুচিত করেছি, কিন্তু এখানে গ্যাসটাতে বাইরে থেকে কোনো রকম কি আমরা হিট অ্যাপ্লাই করিনি। তাহলে এখানে এইচটা কি গৃহীত বা বর্জিত তাপ, তাহলে এখানে কোনো তাপ গৃহীত হয়নি বা গৃহীত তাপের পরিমাণ কি 0, কিন্তু গ্যাসটা কি উষ্ণতার পরিবর্তন হয়েছে, অর্থাৎ গ্যাসটা কি হয়েছে গরম হয়েছে। তাহলে এখানে টি এর ভ্যালুটা কি হবে পজিটিভ হবে। তাহলে এখানে দেখো এস ইকুয়াল টু 0 বাই টি, তার মানে এটা কত হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যদি আমরা তাপ বাইরে থেকে না দিই তাও দেখা যাচ্ছে গ্যাসের উষ্ণতার কি পরিবর্তন ঘটছে, এবং সেখানে আপেক্ষিক তাপ যেটা সেটা কত আসছে 0 হচ্ছে। এবার 2 নম্বর আরেকটা কেস, কোনো একটা গ্যাসকে এবার তুমি কি করছো আস্তে আস্তে ধরো প্রসারিত করা হলো। তাহলে 2 নম্বর কোনো গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করা হলো, ধীরে ধীরে প্রসারিত করা হলো। ভালো করে দেখো
ধীরে ধীরে যদি কোনো একটা গ্যাসকে তুমি প্রসারিত করো, দেখো ফার্স্ট যে কেস সেখানে আমরা কি করেছিলাম, কোনো একটা গ্যাসকে হঠাৎ করে কি করে দিয়েছিলাম, সংকুচিত করেছি। এবার এর ক্ষেত্রে কি করেছি, কোনো একটা গ্যাসকে ধীরে ধীরে কি করছে, প্রসারিত করছি। যদি তোমার ধীরে ধীরে কোনো একটা গ্যাস প্রসারিত হয় তাহলে গ্যাসটা কি হবে, ঠান্ডা হবে। আমরা জানি যে কোনো একটা গ্যাসকে সংকোচন করলে সেটা কি হয়, গরম হয়, আর প্রসারিত করলে সেটা কি হবে, ঠান্ডা হবে। এবার এখানে যে আমরা প্রসারণটা করছি সেটা কি খুব ধীরে ধীরে, তাহলে ওর টেম্পারেচার যেটা কি কমবে। এবার এখানে তোমার যদি এরকম করা হয় যে গ্যাসটাকে যে পাত্রের মধ্যে রাখা হয়েছে সে পাত্রটা হচ্ছে সুপরিবাহী, তাহলে যখনই ধরো গ্যাসটা একটু ঠান্ডা হবে তাহলে ওই পরিবেশে থেকে, দেখো ঠান্ডা কেন হচ্ছে, কারণ পরিবেশে সে কি করছে, মানে এখানে প্রসারিত হওয়ার কারণে হচ্ছে যে গ্যাসটা কি করছে, বাহ্যিক একটা কাজ করছে। প্রসারিত হওয়া মানে কি, যে গ্যাসটা এখানে একটা কি বাহ্যিক কার্য করছে, সেই কার্যের জন্য গ্যাসটার কি হবে, অভ্যন্তরীণ শক্তি কিছুটা কমে যাবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি কমা মানে গ্যাসটার কি উষ্ণতা কমে যাওয়া। তাহলে যতটা পরিমাণে উষ্ণতা কমবে বা যতটা পরিমাণে সে কার্য করবে বা যতটা পরিমাণে অভ্যন্তরীণ শক্তি কমছে সেই পরিমাণ তাপ সে কিন্তু কি করছে, পরিবেশ থেকে নিয়ে নিচ্ছে। ভালো করে দেখো এখানে গ্যাসটাকে কিরকম ভাবে প্রসারিত করা হয়েছে, ধীরে ধীরে। তাহলে যতটা পরিমাণে গ্যাসের তাপ কমবে সেই পরিমাণ তাপ সে কি করলো, পরিবেশ থেকে নিয়ে নিল। যে গ্যাসটার যে অ্যাভারেজ টেম্পারেচার সেটাকে আগে যেরকম ছিল সেরকম। তাহলে দেখো গ্যাসটা এখানে কি করছে, পরিবেশ থেকে তাপ নিচ্ছে, কিন্তু গ্যাসের উষ্ণতা আগে যতটা ছিল ঠিক ততটাই আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক হিট বার করি তাহলে এখানে দেখো গ্যাসটা দ্বারা গৃহীত যে তাপ সেটা কি ধনাত্মক, তাহলে এখানে গৃহীত তাপ সেটা কি ধনাত্মক, আর গ্যাসটার যে উষ্ণতার পরিবর্তন সেটা কত, 0। খুব ভালো করে মনে রাখবে এটা। তাহলে গ্যাস দ্বারা গৃহীত তাপ সেটা হচ্ছে, তুমি ধরে নাও H, আর গ্যাস যে পরিমাণে উষ্ণতা বৃদ্ধি করছে সেটা কত, 0। তাহলে এখানে দেখো এই যে আপেক্ষিক তাপ সেটা কত হয়ে গেল, অসীম হয়ে গেল। তাহলে দেখো এখানে গ্যাসের ক্ষেত্রে আমরা দেখো এখানে কি হচ্ছে, গ্যাসের যে চাপ সেই চাপটা কি হচ্ছে, হঠাৎ করে প্রসারিত হচ্ছে। তাহলে দেখো যে কোনো একটা গ্যাসের যে আপেক্ষিক তাপ সেটা 0 থেকে অসীম যে কোনো মানের কি হতে পারে। ঠিক আছে, তাহলে ওই জন্যে দেখো গ্যাসের আপেক্ষিক তাপ বার করার সময় একবার কি আয়তনটাকে ফিক্স করে দেওয়া হয় আর একটা কি চাপটাকে ফিক্স করে, মানে এখানে আয়তন এবং চাপ এই দুটোকে যদি আমরা ফিক্স না করে দিই তাহলে গ্যাসের আপেক্ষিক তাপ কি 0 থেকে অসীম যে কোনো মানের হতে পারে। কিন্তু দেখো এরকমটা কিন্তু কঠিনের ক্ষেত্রে হয় না। কেন হয় না, কারণ আমরা জানি যে কঠিনের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে তোমার এই চাপ প্রয়োগ করে তার আয়তনের কি খুব একটা পরিবর্তন করা যায় না। তরলের ক্ষেত্রে তো পরিবর্তন করা যায়ও না, সেটা তোমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়েছো যে কোনো একটা তরলের ক্ষেত্রে যে সংনম্যতা সেটা কত হয়, 0 হয়। তাহলে এইটা একটু ভালো করে মাথায় রাখবে যে তরল এবং সলিডের ক্ষেত্রে তোমার আপেক্ষিক তাপের ক্ষেত্রে চাপ এবং আয়তনের কথাটা বলা থাকে না। কেন থাকে না, কারণ চাপ প্রয়োগ করে যে কোনো একটা তরল বা কঠিনের তোমার আয়তনের প্রসারণ বা সংকোচন সেরকমভাবে কি করা যায় না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাপ এবং আয়তন ফিক্স না করে দিলে গ্যাসটার আপেক্ষিক তাপ 0 থেকে অসীম যে কোনো মানের কি হতে পারে। ওই জন্যে গ্যাসের ক্ষেত্রে তোমার দুই ধরনের আপেক্ষিক তাপ হয়, একটা হচ্ছে কোনো একটা গ্যাসের এটা চাপটাকে ফিক্সড করে দিয়ে একটা আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে আয়তনটাকে ফিক্সড করে দিয়ে আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে ওই জন্য গ্যাসের দুটো আপেক্ষিক তাপ, একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, এটাকে তোমার প্রকাশ করা হয় সিপি দ্বারা, আর 2 নাম্বার আরেকটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। স্থির আয়তনে আপেক্ষিক তাপ সেটাকে সিভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এবার যদি তোমাকে বলা হয় যে কোনো একটা গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বা সিপি কাকে বলে, এটা হচ্ছে যে চাপ স্থির রেখে
যে কোনো একটা গ্যাসের উষ্ণতা বা একক ভরের কোনো একটা গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে তোমার বলা হচ্ছে কি স্থির চাপে আপেক্ষিক তাপ। স্থির আয়তনে আপেক্ষিক তাপ কাকে বলে? যে কোনো একটা গ্যাসের বা যে কোনো একটা একক ভরের গ্যাসের আয়তন স্থির রেখে তার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে তোমার বলা হয় স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এবার এখানে এই যে দুটো আপেক্ষিক তাপ আমরা পাচ্ছি, একটা স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে, এর মধ্যে তোমার সিপিটা সিবির থেকে কি বড় হয়? কেন বড় হয়? দেখো এখানে সিপিটা হচ্ছে কি স্থির চাপে আপেক্ষিক তাপ, মানে চাপটা কি হবে? স্থির হবে, কিন্তু আয়তনটা কি হতে পারে? প্রসারিত হতে পারে। দেখো এটা আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দিয়ে ব্যাখ্যা করতে পারবো যে কেনটা সিপিটা সিভির থেকে বেশি। দেখো কিভাবে? আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল জানি, সে ফার্স্ট লটা কি ছিল? যে কোনো একটা সংস্থা বা যে কোনো একটা গ্যাসকে যদি কিছু পরিমাণে তাপ দেওয়া হয় তাহলে সেই তাপ ইকুয়াল টু কি হয়? সেই তাপটা নিয়ে সে কি করে? তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে একটা অংশের সাহায্যে, আর বাকি অংশের সাহায্যে সে কি করে? বাহ্যিক কাজ করে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ওটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, মানে চাপ স্থির রেখে যে কোনো একটা গ্যাসের উষ্ণতা আমি কি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি। তাহলে এখানে দেখো যেহেতু চাপটা স্থির, আয়তনটা কিন্তু স্থির না, তাহলে তার আয়তন কি মানে আয়তনটা প্রসারিত বা সংকুচিত হতে পারে। তাহলে যদি গ্যাসটা ধরো প্রসারিত হয় তাহলে সেই প্রসারণের জন্য তাকে কি করতে হচ্ছে? একটা এক্সট্রা কাজ করতে হচ্ছে। সেই কাজের জন্য তাকে কি করতে হবে? এক্সট্রা একটা তাপ দিতে হবে, কিন্তু এখানে উষ্ণতা বৃদ্ধি কত? 1 ডিগ্রি সেলসিয়াসই হবে। তাহলে দেখো এখানে যদি তোমার আয়তনটা ফিক্সড না থাকে তাহলে আয়তনটা প্রসারণ হবে। তাহলে এখানে দেখো তুমি এরকম ধরে নাও যে প্রথমে চাপটাকে স্থির রেখেছো, তাহলে যে পরিমাণ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে তোমার তাপটা দেওয়া হলো সেটা হচ্ছে কত? ডিকিউ। আর পরের ক্ষেত্রে তুমি কি করেছো? আয়তনটাকে ফিক্সড করে দিয়েছো। তাহলে আয়তনটাকে যখনই ফিক্সড করে দিয়েছো তাহলে পি ডিভিটা কত? 0। তাহলে তখন যে তাপটা দেওয়া হচ্ছে ডিকিউ, এটা সমান হচ্ছে কত? ডিইউ। অর্থাৎ আয়তন স্থির রেখে কোনো একটা গ্যাসকে যদি তুমি বাইরে থেকে তাপ দাও তাহলে কি হবে? যে যতটা পরিমাণে তাপ দেবে পুরো তাপটা দিয়ে সে তার কি করবে? ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বা তার উষ্ণতা বৃদ্ধি করবে। তাহলে এখানে যেহেতু বাহ্যিক কাজের কোনো গল্প নাই, তাহলে এ বাহ্যিক কোনো কাজ করছে না, তার মানে এক্সট্রা পরিমাণে ওকে কি তাপও দিতে হবে না। কিন্তু এখানে কি করতে হচ্ছে? যেহেতু সে একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করছে, তাহলে সেই এক্সটার্নাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে এক্সট্রা পরিমাণে কি আমাকে তাপ দিতে হবে। তাহলে চাপ স্থির রেখে যে কোনো একটা গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে, এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কম তাপ লাগবে। কেন? তাহলে এখানে কম লাগছে আর এখানে বেশি লাগছে কেন? কারণ এখানে একটা এক্সট্রা কাজ করছে, আর এখানে সেই এক্সট্রা কাজটা কি এখানে করছে না। তাহলে এখানে যেহেতু এক্সট্রা কাজ করছে তার জন্য তাকে এক্সট্রা পরিমাণে কি তাপ দিতে হবে। কিন্তু উষ্ণতা বৃদ্ধি অ্যাকচুয়াল কতটা হয়েছে? 1 ডিগ্রি সেলসিয়াস। ওই জন্যেই তোমার সিপিটা সিবির থেকে বড় হয়। এবং কতটা বড় হয় এটার প্রমাণও আছে, যে সিপিটা সিবির থেকে যে বড়টা হয় সেটা কত? আর। যে এটাও প্রমাণ করাবো। তার আগে এইটা ভালো করে মাথায় রাখবে যে কোনো একটা গ্যাসের এরকম কোশ্চেন আসে যে গ্যাসে দুই ধরনের আপেক্ষিক তাপ কেন থাকে। তাহলে আপেক্ষিক তাপ গ্যাসে দুই ধরনের কেন থাকছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যেহেতু গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন করেও, মানে বাইরে থেকে তাপ না দিয়েও যে কোনো একটা গ্যাসের কিন্তু উষ্ণতার কি পরিবর্তন করা যায়, বা চাপ প্রয়োগ করে যে কোনো একটা গ্যাসের আয়তনের কি পরিবর্তন করা যায়। ওই জন্য যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তোমার কি দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে, একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। ঠিক আছে? কিন্তু কঠিন বা তরলের পদার্থের ক্ষেত্রে এই দুটো থাকে না। না থাকার কারণ হচ্ছে চাপ প্রয়োগ করে যে কোনো একটা তরল বা গ্যাসের আয়তনের অতটা কি পরিবর্তন করা যায় না। ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশন এগুলো ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো যদি তোমাকে স্থির চাপে আপেক্ষিক তাপ কাকে বলে। এবার দেখো যে কোনো একটা তুমি গ্যাস নিলে, তাহলে এম গ্রাম কোনো একটা গ্যাস, তার উষ্ণতা তুমি যদি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো
তাহলে যে পরিমাণে তাপ দিতে হবে সেই, এবার এটা কখন হবে, যদি চাপ স্থির রাখো, ভালো করে দেখো, চাপ স্থির রেখে এম গ্রাম ভরের উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণে তাপ লাগবে সেটা যদি কিউ হয়, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে, দেখো এম সিপি ইন্টু কত টি। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে যে এম গ্রাম ভরের উষ্ণতা স্থির চাপে টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটা যদি কিউ হয়, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে, এম সিপি ইন্টু কত টি। এবার এখানে এই গ্যাসের পরিমাণটা এম গ্রাম না হয়ে যদি এম গ্রাম হয়, ক্যাপিটাল এম, এবং এটা তুমি ধরে নাও গ্যাসটার কি আণবিক ভর, আণবিক ভর বা ওটাকে যেটাকে বলা হয় মোলার ভরও বলা হয়। ঠিক আছে, তাহলে যদি তোমার এম গ্রাম বৃদ্ধি করা হয়, তাহলে তখন এটা মনে রাখবে এম গ্রাম বৃদ্ধি করতে গেলে তখন যে তাপটা লাগছে সেই তাপটা, এটা যদি ধরো সিপি দ্বারা, ক্যাপিটাল সিপি দ্বারা তুমি প্রকাশ করো, তাহলে এটা হবে এম ইন্টু কত স্মল সিপি। দেখো এটা হচ্ছে কত স্মল সিপি, আর এটা যেহেতু ক্যাপিটাল এম, তাহলে এর ক্ষেত্রে ক্যাপিটাল সিপি ইকুয়াল টু কি হবে, স্মল ক্যাপিটাল এম ইন্টু কত স্মল সিপি, এবং এটাকে তোমার বলা হয় মোলার আপেক্ষিক তাপ, মোলার এবার দেখো এটা হলো স্থির চাপে আপেক্ষিক তাপ। এবার 2 নাম্বার যেটা আমরা দেখব, আয়তনটাকে যদি কি করা হয়, স্থির রাখা হয়। এবার দেখো আয়তন স্থির রেখে স্মল এম ভরের উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে সেটা যদি কিউ ড্যাশ হয়, তাহলে কিউ ড্যাশ ইকুয়াল টু কি হবে, দেখো এম সিভি ইন্টু কত টি। ঠিক আছে, কেন, কারণ আমরা জানি এইচ ইকুয়াল টু এমএসটি, অর্থাৎ যে কোনো একটা বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ এইচ ইকুয়াল টু আমরা জানি এমএসটি, তাহলে এখানে কিউ ড্যাশ ধরলাম সেই তাপটা, তাহলে কিউ ড্যাশ ইকুয়াল টু কি, এর ভর কত স্মল এম ইন্টু এর আপেক্ষিক তাপ কত সিভি ইন্টু উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত টি। এবার এখানে ওই গ্যাসটার ভর যদি স্মল এম না হয়ে ক্যাপিটাল এম হয়, তাহলে ক্যাপিটাল এম যদি হয়, তাহলে তখন এখানে যে তাপটা লাগছে সেটা যদি আমরা সিভি দিই, তাহলে সিভি ইকুয়াল টু কি হবে, দেখো ক্যাপিটাল এম ইন্টু কত সিভি। তাহলে দেখো ক্যাপিটাল এম ভরের কোনো গ্যাসের উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটা দেখো ক্যাপিটাল সিভি, এটা ইকুয়াল টু কি এম সিভি এটা। ঠিক আছে, এবং এইটাকে তোমার বলা হয় স্থির আয়তনে গ্যাসের কি মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, কেন মোলার আপেক্ষিক তাপ বলা হচ্ছে, কারণ 1 মোল যে গ্যাস, সেই 1 মোল গ্যাসের যে ভর সেটা কত ক্যাপিটাল এম, যেটাকে তোমার বলা হয় কি আণবিক ভর। তাহলে দেখো যে কোনো একটা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সেটা হচ্ছে কত সিপি, মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সেটা সিভি, আর স্থির চাপে যে কোনো একটা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সেটা হচ্ছে কত সিপি। এবং এর মধ্যে তোমার অবশ্যই কি সিপিটা সিভি থেকে বড় হবে, এবং কত বড় হবে সেটা আগে বললাম যে সিপিটা সিভি থেকে যতটা বড় হয় সেটা হচ্ছে আর। এর পরের যে ক্লাস, সেই ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কিভাবে আর আসে। ঠিক আছে, ওই জন্য তোমরা এই যে ভিডিওটা এটা মনোযোগ দিয়ে তোমরা দেখলে এবং বইটাও ভালো করে পড়বে। ঠিক আছে, যে এই যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস 11-এর জন্যে। ওই জন্য তোমরা এই প্রমাণটা অবশ্যই দেখবে এবং এটা দেখবে পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বইয়ে একবার ভালো করে পড়ে আরও কনসেপ্টটা কি ক্লিয়ার করবে। আশা করছি তোমাদের কনসেপ্ট যেটা সেটা ক্লিয়ার হয়েছে। আর তোমাদেরকে যেটা বলবো যে তোমরা বাড়িতে বেশি বেশি করে বইটা পড়া প্র্যাকটিস করো, কারণ বই না পড়লে কিছু হবে না জীবনে। ঠিক আছে, ওই জন্য বেশি বেশি করে বই পড়ো। অনেক রকম বই আছে, যে অনেক রকম বই যদি না পড়তে পারে যে কোনো একটা বই অন্তত ভালো করে পড়ো।